একটা দিনের জন্যই তো আমাদের বেঁচে থাকা। এমন একটা দিনের জন্যই বাংলাদেশ ক্রিকেট নিয়ে দিনমান পড়ে থাকা। এমন দিনে নিজেকে ভাই রাজা মনে হয়। আমাদের প্রত্যেককে নিজেদের সম্রাট মনে হচ্ছে। আমাদের যাপিত জীবনের অনেক দুঃখ, কষ্ট, গ্লানি, আমাদের যত ক্ষুদ্রতা, তুচ্ছতা সবকিছুর ঊর্ধ্বে উঠে আজকে মনে হচ্ছে পুরো পৃথিবীটাই আমরা শাসন করছি। বাংলাদেশ শাসন করছে। বাংলাদেশ আজকের পৃথিবীর রাজা। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়, এটা কখনো দেখে যেতে পারবো আমাদের জীবদ্দশায় ভাবিনি। আমাদেরকে তো ওরা ডাকেইনি 23 বছর ধরে। কিন্তু সেইটা যখন আমাদের ক্রিকেট দল করে দেখালো, সেটা যখন আমাদের ক্রিকেটাররা করে দেখালেন, টিম ম্যানেজমেন্ট, বোর্ড সবাই মিলে যখন আমরা এইরকম একটা অনবদ্য অর্জন এইভাবে ইতিহাসের অমরত্বের জায়গা করে নিলাম অক্ষয় কালিতে লেখা এই কীর্তির মাধ্যমে, তখন আসলে মনে হয় যে এই ক্রিকেট শুধু ক্রিকেট না, এর চেয়ে অবশ্যই অনেক বেশি কিছু। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এই টেস্ট জয়ে প্রত্যেকের অবদান রয়েছে। আমাদের ক্রিকেট ফ্র্যাটার্নিটি, ক্রিকেট সংশ্লিষ্ট মাঠে যারা খেলেছেন, মাঠের বাইরে যারা ছিলেন, তাদের কার অবদান কম বলেন? বলেন আপনি যে ক্রিকেটটাকে যে জীবনের মিনিয়েচার, এইটা এই ম্যাচটা তো কত প্রবলভাবে আমরা দেখতে পেলাম। যেই বাংলাদেশ সর্বশেষ টেস্ট ম্যাচটা জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে, যেই বাংলাদেশ গত সপ্তাহে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে, 54 রানে অল আউট হয়ে গিয়েছে, সেই বাংলাদেশ কি প্রবল প্রত্যাবর্তন করলো। এবং এই রকম দিন দেখলে, এই রকম ক্রিকেট দেখলে মনে হয় যে জীবনেও প্রত্যাবর্তন করা সম্ভব। জীবনের অন্য একটা মানে আমরা সবাই ক্রিকেট থেকে তখন খুঁজে পাই। আমাদের ক্রিকেটারদের অবদান তাই শুধুমাত্র ওই মাঠের খেলায় না, এর চেয়ে অনেক অনেক বড় কিছু। কেননা ক্রিকেটটা আমাদের কাছে শুধু একটা খেলা না, এর চেয়ে অবশ্যই অনেক বড় কিছু। দেখুন, বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কিছু হয়েছে। গত এই 6 মাস আগেও আমরা টি-20 বিশ্বকাপ কোন পরিস্থিতিতে কিভাবে খেলতে পারিনি, বাংলাদেশ ক্রিকেট নিয়ে কিভাবে ষড়যন্ত্র হয়েছে, আমাদের ক্রিকেটটাকে কিভাবে ধ্বংস করে দিতে চাওয়া হয়েছিল, সেগুলো নিয়ে আমি অনেক অনেক আলোচনা করেছি। এবং সেই সময় থেকে ঘুরে দাঁড়ানো ক্রিকেটটা যখন আজকে মাস 6 মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়ে দেয়, তখন মনে হয় যে না, আমাদের ক্রিকেট যেমন হারেনি, আমরাও হারবো না, বাংলাদেশ হারবে না। ক্রিকেট না, খেলাধুলো না, কোনো ক্ষেত্রেই আমরা হারবো না। এই যে একটা জাতির মধ্যে আত্মবিশ্বাসটা এনে দেওয়া, আমাদের ক্রিকেট টিমের এই অবদানটা শুধু তো ক্রিকেটা না, এর চেয়ে অনেক অনেক বড় কিছু। এবং আমি বলছিলাম যে কার কথা বলবেন, কার অবদানের কথা বলবেন? হাসান মাহমুদ এই টেস্টটাতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, যথার্থই তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। কি অসাধারণ ইম্প্যাক্টটা তিনি রাখলেন। প্রথম ইনিংসে 6 উইকেট নিলেন। অস্ট্রেলিয়ার মাটিতে যে কোনো ফরম্যাটে বাংলাদেশের বোলার হিসেবে তিনি প্রথমবারের মতো 5 উইকেট নিলেন। সেকেন্ড ইনিংসেও তিনি আরো 3টা উইকেট নিয়েছেন। ম্যাচে যে 10 উইকেট হয়নি, এইটুকুই শুধুমাত্র অতৃপ্তি বলতে পারেন। বোলিং এর কথা বলছি, শুধু ব্যাটিং, ওই যে 92টা বল তিনি খেলেছেন, মেহেদী হাসান মিরাজের সঙ্গে যে পার্টনারশিপটা গড়েছেন, সেইটাও কি এই টেস্ট জয়ে তুমুল ভাবে কন্ট্রিবিউট করেনি? হাসান মাহমুদ ম্যান অফ দ্য ম্যাচ, ঠিক আছে, মেহেদী হাসান মিরাজ তার কন্ট্রিবিউশনটা, মিরাজের ক্রিকেটীয় জার্নিটা কিরকম একটা মুহূর্তে এসে থমকে দাঁড়িয়েছিল, যেইখানটাতে ওয়ানডের ক্যাপ্টেন্সি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে এই কিছুদিন আগে, সেটা অন্য আলোচনা, কেন কোন প্রেক্ষাপটে ওগুলো আমরা বলবো না। কিন্তু এই দিনটাতে, কিন্তু এই টেস্ট ম্যাচটাতে তিনি কিরকম ইম্প্যাক্ট রাখলেন। মেহেদী হাসান মিরাজ টেস্টে সাকিব আল হাসানকে সার্টেনলি রিপ্লেস করেছেন, এই কথাটা আমি অনেকবার আগের অনেক আলোচনাতে বলেছি। টেস্টে গত টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে বাংলাদেশের সর্বোচ্চ রান মিরাজের কাছ থেকে এসেছে, সর্বোচ্চ উইকেটও তিনি 1 উইকেট পেছনে ছিলেন সম্ভবত তাইজুলের শুধুমাত্র। সেই মিরাজ এই টেস্টে তার যে ব্যাটিংয়ে 65 রান করলেন তিনি, ওই যে আমাদের 308 রানে আমাদের চলে গিয়েছিল 6 উইকেট, সেইখান থেকে আরো 118 রান আমরা যোগ করেছি। মেহেদী হাসান মিরাজ 65 রান করেছেন, টেইল এন্ডারদের নিয়ে যে লড়াইটা করেছেন, অস্ট্রেলিয়ার মনোবলটা তো সেইখানটাতে ভেঙে চুরে দিয়েছেন তিনি। এবং তারপরে বল হাতের কন্ট্রিবিউশনটা, তৃতীয় দিন বিকেলবেলা ওই যে স্টিভেন স্মিথের মহামূল্যবান উইকেটটা নেয়া, সেইখানটাতে তো বাংলাদেশের জয়ের রাস্তা তৈরি হয়ে গেছে। অনিশ্চয়তার যেই জায়গাটা ছিল, সেইটা আজকে চতুর্থ দিন সকালবেলা অস্ট্রেলিয়া যে 3টা উইকেট পড়ছে, সেই 3 উইকেটই তিনি নিয়েছেন। এবং কি বিউটিফুল 2টা ডেলিভারিতে অ্যালেক্স কেয়ারি এবং বাউ ওয়েবস্টারকে তিনি আউট করেছিলেন।
আর লাস্টে গিয়েও তো তিনি শেষ উইকেটটা নিলেন, যার মাধ্যমে ইনিংসে তার 5 উইকেট হয়ে গেল। অস্ট্রেলিয়াকে 284 রানে আমরা অল আউট করতে পারলাম। আমাদের সামনে টার্গেটটা দাঁড়ালো মাত্র 57 রান। ফলে হাসান মাহমুদ ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার সত্ত্বেও অবশ্যই হাসান মাহমুদ সেটা ডিজার্ভ করেন। মেহেদী হাসান মিরাজের কন্ট্রিবিউশনটা কোনো অংশে কম নয়। তানজিদ হাসান তামিমের কন্ট্রিবিউশন, তাকে এই রেড বল ক্রিকেটে, টেস্ট ক্রিকেটে খেলানো হয়েছে। একটা টেস্ট তিনি খেলেছেন, সেখানে ব্যর্থ হয়েছেন। এই দ্বিতীয় টেস্টে নেমে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট খেলতে নামা 1964 সালে পাকিস্তানের লিটল মাস্টার হানিফ মোহাম্মদের পর তিনি সেঞ্চুরি করে ফেললেন প্রথম টেস্ট খেলতে নেমে। সেকেন্ড ইনিংসে 0 রান আউট হয়েছেন, ঠিক আছে, কিন্তু ওই যে ফার্স্ট ইনিংসে তার যে সেঞ্চুরিটা, সেইটাও বাংলাদেশের জয়ে প্রবলভাবেই আসলে অবদান রেখেছে। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের ক্যাপ্টেন, কি দুর্দান্ত ক্যাপ্টেন্সি তিনি করেছেন, এবং শান্ত যেইভাবে হচ্ছে গিয়ে মাঠে টিমকে লিড করছেন সেটা দেখার জন্য একটা প্রশান্তি। ব্যাটসম্যান শান্ত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রোলড হওয়া ক্রিকেটার, সবচেয়ে বেশি ব্যঙ্গ বিদ্রুপের শিকার হওয়া ক্রিকেটার, সেই শান্ত যেইভাবে ঘুরে দাঁড়িয়েছেন, তার ক্রিকেট ক্যারিয়ারটাকে যেইভাবে তিনি রিভাইভ করেছেন, ওই যে আমি শুরুতে বলছিলাম না, জীবনের শিক্ষা সেখান থেকে পাওয়া যায় যে না, এইভাবে ঘুরে দাঁড়ানো যায়। এবং এই টেস্টটাতেও শান্তর ক্যাপ্টেন্সির পাশাপাশি 84 রানের একটা অনবদ্য ইনিংস তিনি খেলেছেন। সেঞ্চুরিটা আসলে তিনি ডিজার্ভ করতেন, সেঞ্চুরিটা তার হওয়া অবশ্যই উচিত ছিল। মমিনুল হক ফার্স্ট ইনিংসে 50 পাননি, কিন্তু ওই যে 49 রান, ওই যে তানজিদ তামিমের সঙ্গে 100 রানের পার্টনারশিপ, এই যে সেকেন্ড ইনিংসে অপরাজিত 30 রান, এবং তার ব্যাট থেকেই তো আমাদের সেই ইতিহাস ছোঁয়া মুহূর্তটা চলে এলো। ইবাদত হোসেন, তাসকিন আহমেদ প্রথম ইনিংসে 2-4টা উইকেট নিয়েছেন। সেকেন্ড ইনিংসেও তাসকিন মিচেল স্টার্কের সেই গুরুত্বপূর্ণ উইকেটটা নিয়েছেন। তাইজুল ইসলাম সেকেন্ড ইনিংসে তিনি মার্নাস লাবুসেনকে একটা বিউটিফুল ডেলিভারিতে বোল্ড করেছেন। মুশফিকুর রহিম ফার্স্ট ইনিংসেই তো শুধুমাত্র খেলেছেন ওই যে 36 রান, কিন্তু ওইখানটাতে যে পার্টনারশিপটা করেছেন গুরুত্বপূর্ণ। সাদমান ইসলাম ফার্স্ট ইনিংসে এতটা সময় ক্রিজে ছিলেন, 8 ওভার হলেও মানে হচ্ছে ওই যে নতুন বলের শুরুতে আমরা অস্ট্রেলিয়াকে 198 রানে অল আউট করে দেওয়ার পর ইনিশিয়াল যে ভয়টা কাটিয়ে দেওয়ার সময়টাতে ছিলেন, অবদান তো রয়েছে। সেকেন্ড ইনিংসেও শেষ পর্যন্ত ক্রিজে নট আউট ছিলেন। লিটন দাস বলতে পারেন যে ফার্স্ট ইনিংসে তিনি তো একটা ইনিংসই খেলেছেন, 0 রানে আউট হয়ে গেছেন, কিন্তু ভাই সেই সঙ্গে তিনি কিপিংটা কি অসাধারণ করেছেন। 2 ইনিংস মিলিয়ে 6টা তিনি ক্যাচ ধরেছেন, এবং কিপার হিসেবে সবসময় পুরো টিমকে সবসময় চিয়ার আপ করে রেখেছেন। ক্যাপ্টেনকে বলেন, ওই সময়টাতে নানান রকম পরামর্শ তিনি দিয়েছেন। ফলে লিটন দাসের এই অবদানটাকেও আসলে কোনোভাবেই খাটো করে দেখার উপায় নেই। তাহলে বাংলাদেশ যে এই ম্যাচে 11 জন খেলেছে, তাদের প্রত্যেকেরই কোনো না কোনোভাবে এই ঐতিহাসিক জয়, এই রূপকথার মতো জয়ে আসলে কন্ট্রিবিউশন ছিল। মাঠের বাইরে যারা ছিলেন, এই ম্যাচটাতে যারা খেলতে পারেননি তাদের কথা বলতে হবে, টিম ম্যানেজমেন্টের কথা বলতে হবে, কোচ ফিল সিমন্সের কথা বলতে হবে, কোচিং স্টাফের মোহাম্মদ আশরাফুল সহ অন্য যারা রয়েছেন তাদের কথা বলতে হবে, ক্রিকেট বোর্ডের কথা বলতে হবে, এরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি করার কথা বলতে হবে। টিম ম্যানেজমেন্ট নাফিস ইকবাল থেকে শুরু করে যারা রয়েছেন, তারা যে হচ্ছে গিয়ে টিমটার যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করছেন, এবং ক্রিকেট বোর্ডের কথা বলছিলাম, নতুন ক্রিকেট বোর্ড তামিম ইকবালের নেতৃত্বাধীন, তারাও যে হচ্ছে গিয়ে ওই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করেছেন, সবাইকে আসলে ক্রেডিটটা দিতেই হবে। এবং শেষ পর্যন্ত গিয়ে যখন আমরা এইরকম ভাবে একটা টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়ায় গিয়ে জিতে যাই, গত সপ্তাহে প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারার পরে, গত টেস্ট ম্যাচটাতে জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারার পরে, তখন আসলে এইটা আমাদেরকে একটা রিনিউড বিলিভ দেয়, আমাদেরকে নতুন করে আবার স্বপ্ন দেখায়, নতুন করে আবার আশা যোগায়। সেইটা শুধুমাত্র ক্রিকেটের মাঠে না, ক্রিকেটের মাঠে তো বটেই, যে বাংলাদেশ এখন এই জায়গাটা থেকে চোখে চোখ রেখে অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করতে পারে, এবং সেটা শুধু লড়াইয়ের মধ্যে সীমিত থাকে না, বাংলাদেশ জিততে পারে, বাংলাদেশ জিততে জানে। ক্রিকেট মাঠে যদি আমরা জিততে পারি তাহলে